আমি অনেকবার বলেছি যে শেখ হাসিনাকে ব্যবহার করা হচ্ছে এবং শেখ হাসিনা ব্যবহৃত হচ্ছেন এবং ভারতের সঙ্গে তার যে ধরনের সম্পর্ক রাখা দরকার তিনি ঠিক সেই সম্পর্কটি রাখতে পারেননি। তিনি বারবার ভারত দ্বারা অপমানিত হয়েছেন। অপমানিত হয়ে তিনি ঘুরে দাঁড়াতে চেষ্টা করেননি। তিনি যদি ঠিক 2015 সন থেকে চীনের সঙ্গে একটা ঐতিহাসিক সম্পর্ক স্থাপন করে ফেলতে পারতেন, তাহলে আজকের এই যে পরিণতি এটি তাকে ভোগ করতে হতো না। চীন যেভাবে ওন করে, যেমন দেখুন চীন শ্রীলঙ্কাকে ওন করছে, ফলে রাজাপাকসে পরিবার আবার রাজনীতিতে ফিরে এসেছে এবং সামনে যে প্রেসিডেন্ট নির্বাচন হবে সেখানে সেই রাজাপাকসে পরিবার আবার নতুন করে পুনর্বাসিত হতে যাচ্ছে। তারা পালিয়ে গেছে বটে, কিন্তু ক্ষমতাটা রাজাপাকসের যে দল তাদের হাতেই ছিল। এই হলো বাস্তবতা। এভাবে চীনের নতুন যে উপনিবেশগুলো রয়েছে আফ্রিকাতে, এশিয়াতে, সব ক্ষেত্রেই তারা কিন্তু তাদের যে নীতি অত্যন্ত স্ট্রংলি তারা সেটা বাস্তবায়ন করে যাচ্ছে। আপনি উত্তর কোরিয়ার কথাই চিন্তা করুন। উত্তর কোরিয়াকে কিন্তু চীনই বাঁচিয়ে রেখেছে। সারা দুনিয়া চেষ্টা করেও উত্তর কোরিয়া একটা পশম ছিঁড়তে পারছে না। রাশিয়ার সঙ্গে চীনের যে সম্পর্ক, আবার এখন এই সময়টিতে সৌদি আরব যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে উঠাচ্ছে বসাচ্ছে, তার পিছনে চীনের একটা মদত রয়েছে। একইভাবে ইরানের সঙ্গে চীনের যে সম্পর্ক, এই বিষয়গুলো শেখ হাসিনা বিশ্লেষণ করতে পারেননি, সিদ্ধান্ত নিতে পারেননি। আর সিদ্ধান্ত নিতে না পারার কারণে এইবার ক্ষমতায় এসে তিনি যখন চীনে গেলেন এবং সেখান থেকে তিনি অপমানিত, লাঞ্ছিত হয়ে শূন্য হাতে বাংলাদেশে ফিরে আসলেন এবং ফিরে আসার পর যে সংবাদ সম্মেলন করলেন সেখান থেকেই তার পতন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে ইঙ্গিত দিয়েছিলেন যে তোমার পতন সন্নিকটে। এটা তিনি বেজিংয়ে বসে অনুধাবন করতে পারেননি। এবং তার আগে যখন একটার পর একটা বেনজির কাণ্ড ঘটলো, ছাগল কাণ্ড ঘটলো, আসাদ কাণ্ড ঘটলো, এটাও কিন্তু তার জন্য একটা ইঙ্গিত ছিল। হোয়েন ব্যাড ডেজ কাম, খারাপ একটা সময় আসে, তার কিছু ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। তো যা হোক, যেটা বলছিলাম সেটি হলো শেখ হাসিনা সেই জিনিসটি বুঝতে না পেরে তিনি একবার দিল্লিমুখী হয়েছেন, একবার আমেরিকার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন, লবি নিয়োগ করেছেন, আবার চীনের দিকে ঘোরাফেরার চেষ্টা করেছেন। আর এই দিকে তিনি যে চোরটা তৈরি করেছিলেন, বদমাশ তৈরি করে ফেলেছিলেন, সেই বদমাশগুলো বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দেশীয় অর্থনীতিকে বিভিন্নভাবে ছিদ্র করে পুরো একেবারে ঝাঁঝরা করে ফেলেছিল। ফলে গণভবনে তার যে অবস্থানটা আসলে শেষ মুহূর্তে জাহান্নাম হয়ে পড়েছিল শেষের কয়েক মাস, মানে বিশেষ করে এই ডামি নির্বাচনের পর গত 7 মাসে। তো যেটা বলছিলাম, এখন তিনি দিল্লিতে গিয়েছেন। এই দিল্লিতে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। তিনি বাংলাদেশ থেকে প্রথমে হেলিকপ্টারে করে কোথায় গিয়েছেন? ঢাকা এয়ারপোর্টে, না আগরতলাতে, না কলকাতাতে, না দিল্লিতে, এখনও অমীমাংসিত। খবর বেরোচ্ছে যে তিনি প্রথমে এমন একটি জায়গাতে গিয়েছেন হেলিকপ্টারে এবং সেখান থেকে তাকে বিমানে করে, প্লেনে করে তাকে দিল্লিতে নেওয়া হয়েছে। আবার দিল্লিতে নেওয়ার আগে দিল্লির কর্তৃপক্ষ যথেষ্ট সময় নিয়েছে তাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং এখনও পর্যন্ত দিল্লি সেই চেষ্টা করে যাচ্ছে তাকে ইংল্যান্ডে বা অন্য কোনো দেশে পাঠানোর জন্য। কিন্তু আজকের এই দিনটি পর্যন্ত শেখ হাসিনার জন্য কোনো সুসংবাদ নেই যে তিনি তৃতীয় কোনো দেশে স্থায়ীভাবে থাকবেন বাকি জীবন পরিবার পরিজনকে নিয়ে। তারা তাকে রাজনৈতিক আশ্রয় দেবে, অথবা ভারত তাকে রাজনৈতিকভাবে আশ্রয় দেবে, প্রোটেকশন দেবে এবং তার চলাফেরার স্বাধীনতা এবং রাজনীতি করার স্বাধীনতা তাকে দেবে। যেভাবে ইংল্যান্ডে তারেক রহমান সাহেব আশ্রয় পেয়েছেন, ঠিক এরকম আশ্রয় ইংল্যান্ডে তো তিনি পাচ্ছেন না। ভারত তাকে এরকম সুযোগ দেবে যে তিনি ওখানে বসে স্কাইপিতে বাংলাদেশে বসে আওয়ামী লীগের লোকদের সাথে কথা বলবেন, এই সুযোগ তাকে ভারত দেবে। এটা বলতে গেলে অসম্ভব একটি বিষয়। কারণ কি? কারণটা হলো
শেখ হাসিনার বিরুদ্ধে যে কাজগুলো ঠিক 2001 থেকে 2006 সনের বিএনপি সরকার করেছে, বা যে বিষয়গুলো ওই সময়টাতে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, সেই অপরাধগুলো যেমন 10 ট্রাক অস্ত্র মামলা বলেন, 21শে আগস্টের গ্রেনেড হামলা বলেন, এই বিষয়গুলো যদি তিনি আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতেন, তাহলে তারেক রহমান সাহেবের ইংল্যান্ডে আশ্রয় পাওয়াটা কঠিন হয়ে যেত। তো তিনি যে ভুলগুলো করেছেন বা যে কাজগুলো করেননি, হয়তো তার হাতে ওইরকম বিএনপির বিরুদ্ধে তথ্য এবং উপাত্ত ছিল না, বা এই চিন্তাও তার মাথায় আসেনি, কিন্তু তার অত্যাচার এবং তার জুলুমে 2009 থেকে এখন পর্যন্ত মানুষের যে মন এবং মস্তিষ্কে নিত্য নতুন তথ্য উপাত্ত এমনভাবে যুক্ত হয়েছে, ফলে শেখ হাসিনা রেজিমের যত বিষ বাষ্প রয়েছে, যেমন 75-এর 15 আগস্টের যে মহা দুর্যোগ, দুঃখজনক ঘটনা যারা ঘটিয়েছে, তারা খুব সহজ সরল কষায়ের মতো চিন্তা করেছে যে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে যদি মেরে ফেলি, এই পরিবারের রক্ত যেখানে যেখানে আছে খুঁজে খুঁজে সব শেখ মারো, তাহলেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে। কিন্তু এইবারে যারা আন্দোলনকারী, তারা চিন্তা করেছে যে না, কাউকে শারীরিকভাবে মেরে তার আদর্শ নষ্ট করা যায় না, কাউকে জীবিত রেখে তার আদর্শের বিপরীতে অন্য একটি আদর্শ যদি তৈরি করা যায়, এবং সেটা কিভাবে করা যায়, তারা ইটালির ফ্যাসিজম এবং জার্মানির নাৎসিইজম বা নাৎসিবাদ, এই দুটো অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক মতাদর্শ, যেটি ইটালিতে এতটা জনপ্রিয় হয়েছিল, জুলিয়াস সিজারও এতটা জনপ্রিয় হননি যেটা বেনিতো মুসোলিনি হয়েছিলেন, এই ফ্যাসিবাদের কারণে। আবার হিটলারের যে নাৎসিবাদ, এই নাৎসিবাদটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সময়ে এতটা জনপ্রিয়তা পেয়েছিল যে আজকের জার্মানি, তার আগের যে ইতিহাস, এটাকে বলা হয়তো প্রুশিয়া। প্রুশিয়ার আগে এটি ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান ডাইনেস্টি। কোনো যুগেই রাইন নদীর তীরের এই ভূখণ্ডটিতে কোনো রাজনৈতিক মতাদর্শ এত জনপ্রিয়তা পায়নি নাৎসিবাদের মতো করে। তো এই দুটো মতবাদকে চিরতরে আমেরিকা, যারা বিজয়ী শক্তি, তারা জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে ও পুরো সমাজে এতটা নিন্দিত ঘৃণিত করে ফেলেছে, ওই দুটো মতবাদ আর ওখানে পুনর্জাগরণ সম্ভব নয়। তবে ইটালির অবস্থা আমি জানি না, জার্মানিতে এখনো পর্যন্ত হিটলার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, এখনো পর্যন্ত। এই বাস্তব সত্যটি বুঝতে হবে। তো বাংলাদেশে যে আওয়ামী লীগ, তাদের যে রাজনীতি, তাদের যে মতাদর্শ এবং শেখ হাসিনার ভবিষ্যৎ এবং তার বংশধরদের রাজনৈতিক ভবিষ্যৎ, এটিকে কাগজে কলমে আইনের মার প্যাচে দেশে এবং দেশের বাইরে পুরো ধ্বংস করার জন্য সকল প্রস্তুতি এই দেশের সিভিল সোসাইটি, দেশে এবং দেশের বাইরে অনেক পক্ষ সময়ের সেই জিনিসগুলো রয়েছে। ফলে সামনের দিনগুলিতে আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া এটি সময়ের বিষয় মাত্র। দেশে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে, আরও অনেক মামলা হবে, এবং এত তরতাজা উপাদান রয়েছে এই মামলার, হত্যাকারী হিসেবে, খুনি হিসেবে। এবং সেখানে অন্তত এই মামলাগুলোতে আওয়ামী লীগের যদি বলা হয় 1 লাখ লোককে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যু কার্যকর করতে হবে। আওয়ামী লীগ জামাতের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মনে করেছিল যে বিরাট কিছু করে ফেলেছে। তো জামাতের কয়জনকে ফাঁসি দিয়েছে। এখন যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেই হেফাজতের সময় যে ম্যাসাকারগুলো হয়েছে, বিডিআরের যে কিলিং হয়েছে, পিলখানা কিলিং, সেটি, আর এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সময়টিতে যে প্রাণহানি হয়েছে, সব কিছুর যে তথ্য প্রমাণ রয়েছে, ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট ব্যবহার করে আওয়ামী লীগের 1 লাখ লোক, কম করে হলেও 1 লাখ নেতা কর্মী, আমলা কামলা, পুলিশকে ডাইরেক্ট
ফাঁসিতে ঝুলিয়ে মারা, ফায়ারিং স্কোয়াডে মারা, এটার কোনো বিষয় না, আইনগত বৈধতা রয়েছে। এবং এই জিনিসগুলো নিয়ে দেশে এবং দেশের বাইরে যত বেশি এটা প্রচার হবে, এই বিচার চলবে, ভারত সারা দুনিয়াতে তত বেশি নিন্দিত হতে থাকবে। এবং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এবং তার মাধ্যমে তিনটি নির্বাচন এবং বাংলাদেশে এরকম জেনোসাইড তারা চালিয়েছে। বিশ্ব রাজনীতিতে ভারত রীতিমতো এক ঘরে হয়ে যাবে এবং আমাদের এই ভূখণ্ডে রীতিমতো নিষিদ্ধ হয়ে পড়বে। এবং ভারতের থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছেন তারা এটা খুব ভালো করে জানেন। এবং ভারত যদি এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে, তাদের এই 7 সিস্টারগুলো তাদের হাতছাড়া হয়ে যাবে উইদিন 1 থেকে 2 বছরের মধ্যে। অর্থাৎ এখানে যদি বর্তমান সরকার চীনের সহযোগিতা নেয়, তাহলে ভারতের 7 সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিচ্ছু করার